এক্সিট পোল প্রকাশের পর উত্তপ্ত রাজনৈতিক মহল। চায়ের দোকান থেকে ক্যান্টিন, ড্রয়িং রুম থেকে অফিস কক্ষ, সর্বত্র চলছে এখন এক্সিট পোলের চর্চা। এক্সিট পোল দেখাচ্ছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে এনডিএ। নিউজ ভ্যানগার্ডের এক্সিট পোল বলছে এনডিএ ৩০৫টিরও বেশি আসন পেতে চলেছে। ১৬৯-এ গুটিয়ে যেতে পারে ইন্ডিয়া মঞ্চ, ২৯টি আসন পাবে অন্যান্যরা, আর এক্স ফ্যাক্টর ৪০টির ওপর আসন, যে আসনগুলো অবশ্যই বিজেডি, বিএসপি, এআইএমআইএম এবং ওয়াইএসআর দখল করতে পারে। এমন কিছু দল দখল করতে পারে যারা না এনডিএ না ইন্ডিয়া জোটকে সমর্থন করেছে নির্বাচনের আগে। তবে পরিসংখ্যান এক্সিট পোলের আসল ফলাফল জানা যাবে ৪ঠা জুন। একদিকে কংগ্রেস বলছে ইন্ডিয়া মঞ্চ ২৯৫টি আসন পেতে পারে এবং জয়ী হবে। কি হতে চলেছে ৪ঠা জুন? এবার দিল্লি কার দখলে? দিল্লি দখলের নানান দিক, কি ইস্যুতে ভোট হয়েছে, মানুষ কাকে ভোট করেছে, ইভিএম বন্দী জনতার রায়। কিন্তু তার আগে আলোচনা অবশ্যই প্রয়োজন, কারণ ৪ঠা জুন যখন ফলাফল ঘোষণা হবে তখন অবশ্যই আমরা মিলিয়ে দেখব কাদের এস্টিমেট ঠিক ছিল। তো এই ভোটের পরবর্তী সময়ের, এক্সিট পোলের পরবর্তী সময়ের নানান দিক আলোচনার জন্য এই মুহূর্তে একটি বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে আজকের এই বিশেষ টকশোতে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলাম এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব সুব্রত চক্রবর্তী। নমস্কার, আপনাদের দুজনকেই স্বাগত। প্রথমে শাহজাহান, এক্সিট পোল আপনারা দেখলেন গতকাল, নিউজ ভ্যানগার্ডও প্রকাশ করেছে, এবং নিউজ ভ্যানগার্ডের এক্সিট পোলও আমি চাইবো আমাদের দর্শক বন্ধুদের আবারও দেখাতে, এবং আশা করবো আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখাতে পারবো। কি মনে হচ্ছে? শুভ সন্ধ্যা জানাচ্ছি গোটা রাজ্যের যে যেখান থেকে আজকের এই আলোচনা দেখছেন, এবং নিউজ ভ্যানগার্ডের দর্শকদের, আমার প্যানেলিস্ট যারা, সকলকেই অভিনন্দন জ্ঞাপন করি। দেখুন, আমরা বারবার বলছিলাম 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচন শুধু বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই নয়। এই লড়াই হচ্ছে ভারতবর্ষের জনতার সঙ্গে, ভারতবর্ষের জনগণের সঙ্গে নরেন্দ্র মোদীর গত 10 বছরের যে কালো দিনগুলো, নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে গত 10 বছর যে ঠকিয়েছিল তার উত্তর দেওয়ার নির্বাচন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক যে পদ্ধতি নির্বাচন, এই নির্বাচনে জনগণ শেষ কথা বলেন। এই গোটা দেশের মধ্যে এবার 2024 সালের লোকসভা নির্বাচনে যেই পরিস্থিতি, যেই পরিবেশ আমরা গোটা দেশে দেখেছি, তার থেকে নিশ্চিত বা পরিষ্কার যে এই 2024 সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ভারতবর্ষে আর নরেন্দ্র মোদী আসছে না। কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষে এইবারে তৃতীয়বারের জন্য তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসলে এই দেশের জনগণকে তিনি কি দিবেন, কি দিতে চান, তিনি তা বলতে পারেননি। অন্যদিকে কংগ্রেস, রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের যারা অন্যান্য নেতৃত্বরা আছেন, সকলেই একটাই কথা বলেছেন যে এই নির্বাচন ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন ভারতবর্ষের সংবিধানের দেওয়া মৌলিক অধিকারকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন ভারতবর্ষের কৃষক, শ্রমিক, মেহনতি, মহিলা, যুবক, বেকারদের সকলকে রক্ষা করার নির্বাচন। তাই এই নির্বাচনে ভারতবর্ষে শুধু কংগ্রেস বা ইন্ডিয়া মঞ্চ বিজেপির বিরুদ্ধে শুধু একটা সিম্বলিক লড়াই করেছেন, আর সত্যিকারের লড়াইটা করেছেন ভারতবর্ষের আম জনতা, যারা 10 বছর আগে নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তার জবাব দেওয়ার নির্বাচন। আমরা দৃঢ় বিশ্বাস করি এক্সিট পোলে কি দেখালো না কি দেখালো সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ আমরা জনগণকে বিশ্বাস করি। যেই পরিবেশ, যেই পরিস্থিতি গোটা দেশের মধ্যে এই 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বা পরিলক্ষিত করেছি, তার মধ্য থেকে পরিষ্কার 300-র মতন আসন আমরা 295 প্লাস, 295 নিচে হবে না। ইন্ডিয়া মঞ্চ আমরা ক্ষমতায় আসছি। নরেন্দ্র মোদীর যে জুমলাবাজের 10 বছরের সরকার, তার বিদায় ঘণ্টা 4ঠা জুন আপনারা দেখতে পাবেন। শাহজাহানবাবু, আমি সুব্রতবাবুর কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের করবো অবশ্যই। গতকাল কংগ্রেসের কোনো প্রতিনিধিকে আমরা আমাদের স্টুডিওতে পাইনি। আপনারা এক্সিট পোলের ডিবেট এড়িয়ে গেলেন কেন? এবং শেষ মুহূর্তে যদিও আপনারা আবার আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে ডিবেটে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনাদের আমরা পেলাম না কেন? না, দেখুন, আমাদের কালকে
ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বদের দিল্লিতে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গেজির সরকারি বাসভবনে সেখানে একটা মিটিং অনুষ্ঠিত হয়। এটা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল যে হবে মিটিংটা। তো সেখানকে মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এক্সিট পোল নিয়ে আমরা আমাদের দলীয় সর্বভারতীয় এবং ইন্ডিয়া মঞ্চ থেকে সেখানে জানানো হয়েছিল আমরা কোনোভাবে কোনো মিডিয়া চ্যানেলে অংশগ্রহণ করব না। পরবর্তী সময়ে আবার আমাদের সর্বভারতীয় দলের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে গণতন্ত্রের পক্ষে আমাদেরকে যেতে হবে, আমরা সেখানে আলোচনা করব। তাই আমরা আজকে এসেছি। গতকাল আমরা যেহেতু একটা দল করি, দলের একজন সৈনিক হিসেবে দলের নির্দেশকে আমরা মান্যতা দেই। আজকেও এখানে এসেছি, দলের নির্দেশে এসেছি। দল যেটাকে যখন যে সিদ্ধান্ত দেবেন সেটা আমরা মান্যতা দেই। কারণ এক্সিট পোল আপনি যদি দেখেন, এক্সিট পোল বের হওয়ার কয়েক ঘন্টা আগেই মল্লিকার্জুন খার্গে তিনি প্রেস মিট করে জানিয়ে দিয়েছিলেন যে বিকেল সন্ধ্যা 7টায় যখন এক্সিট পোল বেরিয়ে আসবে দেখবেন সেখানে প্রচুর সংখ্যা দেওয়া হবে এনডিএ কে বা বিজেপি কে। তাই হয়েছে, তাই আমরা বয়কট করেছিলাম। আমাদের সিদ্ধান্ত আজকে আবার দলীয় সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমরা এসেছি। ওকে, তাহলে এখানে আরো প্রশ্ন থাকে কিন্তু সেই বিষয়ে আমি পরে আসবো। সুব্রত বাবুর কাছে যাই এবার। সুব্রত বাবু, 400 পার তো কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা বলছিলেন 400 পার, কিন্তু যদিও এনডিএ কে তৃতীয়বার ক্ষমতায় দেখাচ্ছে এক্সিট পোল। দেখুন, দুটো বিষয় এখানে আমি আলোচনায় রাখতে চাই। এক হচ্ছে 2014 সালে যখন মোদিজি ক্ষমতায় আসেন প্রথমবারের মতন, তখন তিনি বলেছিলেন, দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন 272 পার, এবং ঠিক দেশবাসী 282টা আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল এবং এনডিএ কে 336টি আসন দিয়েছিল। এবং তখন ভারতীয় জনতা পার্টির স্লোগান ছিল গোটা দেশে সবকা সাথ সবকা বিকাশ। এবং সেই সবকা সাথ সবকা বিকাশ যে একটা কর্মপন্থা, এটা প্রথম 5 বছরের মোদী সরকার দেখিয়েছেন গোটা দেশবাসীর সামনে। যেটা স্লোগান ছিল না, এটা কর্মপন্থা ছিল, এটা নীতি ছিল, এটা আদর্শ ছিল, এবং যার উপর ভিত্তি করে সরকারটা চলেছে 14 থেকে 19 অবধি। এবার 14তে তিনি বলেছিলেন যে ইসবার 300 পার, 303টি আসন দেশবাসী নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছেন, এবং এনডিএ 353টি সিট নিয়ে ক্ষমতায় আসে। এবং তখন যেটা কর্মপন্থা ঘোষণা করেন, যেটাকে অনেকে স্লোগান বলেন, যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এবং এই যে সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই দুটো শব্দ যে জুড়লেন কর্মপন্থার মধ্যে, দুটো পন্থা যে নিলেন, সেই পন্থার বাস্তবায়ন 19 থেকে 24 অবধি নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। যে ভারতের মূলভূত যে সমস্যাগুলি ছিল, উনি বলছিলেন যে সংবিধানের মৌলিক অধিকারের কথা, অনেক কিছু বলছিলেন উনি। এবার দেখুন, নরেন্দ্র মোদীজির সরকারকে 2014 সাল থেকে 10 কোটির উপর ভারতবাসীর জন্য টয়লেট নির্মাণ করতে হয়েছে, যেটা স্বাধীনতার 65 বছরের মধ্যে অধিকাংশ সময়, তার আগে 2014 আগ পর্যন্ত কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বে ছিল। এলপিজি সিলিন্ডার দিতে হয়েছে 10 কোটির উপরে, বাড়ি নির্মাণ করে দিতে হয়েছে 5 কোটির মতন, শহর বা গ্রাম সর্বস্তর মিলে। রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত মূলভূত সমস্যাগুলি কি, নলসে জলের ব্যবস্থা করতে হচ্ছে নরেন্দ্র মোদীজিকে। আজ পর্যন্ত পানীয় জলের যে পৌঁছানোর কথা ছিল, সেই সমস্যাগুলি 60 বছর ধরে প্রায় যারা ক্ষমতায় ছিলেন যে কংগ্রেস, তারা তো সেগুলি সমস্যার সমাধান করেননি। এবার মানুষ সেই সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে পেয়েছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং এই নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন সরকার মানুষের কাছে পৌঁছায়, মানুষকে সরকারের পেছনে ছুটতে হয় না। বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন হয় না, পলিটিক্যাল কিংবা ইথনিক কোনো ডিসক্রিমিনেশন হয় না। যার গরিবের একটাই পরিচয়, তারা গরিব, এবং অন্ত্যোদয়ের যে মূল লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই নরেন্দ্র মোদী সরকার কাজ করছেন 2014 সাল থেকে। যার জন্য ভারতবর্ষের প্রায় 25% দারিদ্র্য সীমার উপরে উঠে আসা সম্ভব হয়েছে এই সময়ের মধ্যে। সার্বিক উন্নয়নের বাকি দিকগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এই যে সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সেই বিশ্বাসটা অর্জন করেছেন। কারণ এই বিশ্বাস অর্জন করতে গিয়ে মোদীজি সরকার যেমন মানুষের কাছে পৌঁছে গেছে, এবং সেই সঙ্গে মানুষকে সঙ্গে নিয়েই মানুষের জন্য কাজটা করেছেন নরেন্দ্র মোদীজি, যার জন্য সেই বিশ্বাসটা অর্জন করেছেন। এই বিশ্বাসের উপর ভর করেই কিন্তু মোদীজি আহ্বান রেখেছেন যে এবার 400 পার এনডিএ এবং বিজেপি 370 পার। তো এই যে এটা হচ্ছে প্রথমত নরেন্দ্র মোদীজি যতবার যত রকমভাবে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, দেশবাসী সসম্মানে মোদীজির সেই আহ্বানে সাড়া দিয়েছেন, এবং মোদীজিও
দেশবাসীকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে তাদের যা এক্সপেকটেশন, তাদের যা চাহিদা, তাদের যা প্রাপ্য, তা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপাদমস্তক রাত দিন কাজ করে চলেছেন, সেটা দেশবাসী জানেন। এবং তার উপর ভিত্তি করে এবার 400 পারের যে স্লোগান রাখা হয়েছে বা টার্গেট রাখা হয়েছে, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা যারা দেখাচ্ছেন এক্সিট পোল যদি একটা রেফারেন্স হয়, তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু 350-এর নিচে কেউ দেখাচ্ছেন না। 350 থেকে সমস্ত মিডিয়া যতগুলি আমি দেখেছি, 350 থেকে শুরু করে 400+, এইটা দেখাচ্ছেন। তার মানে এইটা তো নিশ্চিতভাবে বলা যায় যে গতবারের থেকে ভারতীয় জনতা পার্টির আসন অনেক বাড়বে, এনডিএর আসন অনেক বাড়বে। কারণ একটা দুটো নয়, অন্তত 8-10টা চ্যানেল এক্সিট পোল করেছে এবং প্রত্যেকের জায়গায় একই জায়গাতে প্রত্যেকে দেখিয়েছেন যে 350-এর ওপর থেকে শুরু করে 400+ পর্যন্ত দেখিয়েছেন। ওকে, কাজেই আমরা গোটা ভোটটা হয়েছে ডেভেলপমেন্টকে ফোকাসে রেখে, গোটা ভোটটা হয়েছে বিকশিত ভারত সংকল্প নরেন্দ্র মোদী যেটা নিয়েছেন 2047 সালে যখন দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করবে, সেই সময় দেশটা বিশ্বগুরুর আসনে কিভাবে পৌঁছাবে, তার জন্য সমস্ত রকম ডেভেলপমেন্ট এবং দারিদ্র উন্নয়ন থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ থেকে শুরু করে, মডার্নাইজেশন থেকে শুরু করে এবং স্পিরিচুয়ালিটি থেকে শুরু করে ভারতীয় আদর্শ নীতি সমস্ত কিছুকে সঙ্গ করে ডেমোক্রেটিক ওয়েতে সেই জায়গাতে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন, সেই বার্তাটা মানুষ গ্রহণ করেছেন এবং তারই নিরিখে যে ভোট হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেই তো সে এক্সিট পোল হয়। সে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের পালস নিয়ে এক্সিট পোল হয়। কাজেই তার রিফ্লেকশন এখানে পরিষ্কার। তৃতীয়বারের জন্য মোদিজির সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছেন। গতবারের থেকে বিজেপির আসন অনেক বাড়বে, এনডিএর আসন অনেক বাড়বে। আমরা আশা করছি 370 পার তো অবশ্যই হবে, বাকিটা এবার 4 তারিখ দেখা যাবে। একদম, আর 4 তারিখ দেখা যাবে 370 বিজেপি পার করবে আশাবাদী সুব্রত বাবু, এবং 400 পার এনডিএ করবে, সেটা নিয়ে উনি আশাবাদী। এক্সিট পোল অন্য কথা বলছে, বা এক্সিট পোল কি বলেছে, যেটা অবশ্যই আমাদের এক্সিট পোলের সাথে 4 তারিখ যখন ফলাফল বের হবে তা কি হয় সেটা আমাদের দেখার বিষয়। কিন্তু আমরা কে কি কাজ করেছে, কে কি ইস্যুতে ভোট করেছে, কি কি ন্যারেটিভ চলেছিল, কি কি প্রোপাগান্ডা চলেছিল ভোটের আগে এবং ভোটের মাঝখানে, ভোট চলাকালীন অবস্থায়, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা আরো হবে, চলতে থাকবে। কিন্তু শাহজাহান, এখানে একটা বিষয়, 295টি আসনের কথা বলা হচ্ছে ইন্ডিয়া মঞ্চ পাবে। এখন এখানে আমরা যদি একটু আমাদের দর্শক বন্ধুরা যারা অনেক ক্যালকুলেশন করছেন, যারা জানেন, হিসেব নিকাশ করতে পারেন, এবং দেশের যে আসনগুলো রয়েছে 543টা আসনকে যারা কাটাছেড়া করছেন, আমরা 2019 লোকসভা নির্বাচনে কিছু রাজ্য দেখেছিলাম যেগুলোতে বিজেপি বা এনডিএ জোট ক্লিন সুইপ করেছিল। তার মধ্যে হরিয়ানা, তার মধ্যে গুজরাট, তার মধ্যে এমন কিছু রাজ্য আছে যেখানে মাত্র একটা সিট বিজেপি হারিয়েছিল, মধ্যপ্রদেশ, বিহার। এখন কথা হচ্ছে এই সব রাজ্যগুলোর মধ্যে এবার ইন্ডিয়া মঞ্চ কতটুকু প্রভাব ফেলতে পেরেছে বলে আপনার মনে হয়? আর আপনার এই জবাবটা দেওয়ার আগে বলছিলেন যিনি যে 350-র অধিক আসন দেখিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যম। আমি আপনাকে নাম না নিয়েই বলে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের দেশে যারা মিডিয়াকে কন্ট্রোল করছেন, যারা সংবাদ জগৎকে চালাচ্ছেন, তার 17টি সংবাদ জগৎ চালাচ্ছেন আম্বানি, 11টি সংবাদ জগৎ চালাচ্ছেন আদানি। কালকে ইন্টারেস্টিং ব্যাপার, আমি এখানে কোনো সংবাদ মাধ্যমের নাম না নিয়েই বলছি, তার প্রমাণ আমাদের কাছে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা দেশের সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ঘুরপাক খাচ্ছে। আমাদের দেশের একটি সুনামধন্য বড় ইলেকট্রনিক মিডিয়া সেখানে দেখাচ্ছিল তামিলনাড়ুতে কংগ্রেস 13টি আসনে জয়লাভ করবে। এটা দেখার পর আমরা যারা কংগ্রেস করি আমরা হতভম্ব হয়ে গেলাম। তামিলনাড়ুতে 39টি আসনের মধ্যে আমরা কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছি 9টি আসনে, আমাদের জোট সঙ্গী ডিএমকে, সেখানকার যিনি ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র 30টি আসনে। আর ওই সংবাদ মাধ্যম তার এক্সিট পোলে দেখাচ্ছেন আমরা নাকি 13টি আসনে জয়লাভ করব। আমরা নিজেও জানি না 4টি আসন কোথা থেকে আমরা পাবো, যেখানে আমাদের কোনো সিম্বল নেই। তারপর দেখলাম ওই সংবাদ মাধ্যম আবার দেখাচ্ছেন বিহারে এনডিএর জোট সঙ্গী রামবিলাস পাসওয়ানের যে দল চিরাগ পাসওয়ান, এলজেপি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র 5টি আসনে, তাদেরকে এক্সিট পোলে দেখানো হচ্ছে 6টি আসন। কোথা থেকে একটি আসন পাবে সেটাও জানছি না। আমরা দেখলাম অন্যান্য রাজ্যে
এমন বহু রাজ্যে দেখিয়েছেন এক্সিট পোল আসন সংখ্যা। পশ্চিমবাংলার দেখিয়েছেন 42টি আসনের মধ্যে, তাদের এক্সিট পোল যোগ করলে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় 44টি আসন হয়ে যাচ্ছে, 2টি আসন বেশি। মানে অদ্ভুত। যারা দেখছেন এই এক্সিট পোল নয়। তাই আজকে রাহুল গান্ধী কি বলেছেন, এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। কারণ ওই যে আদানি এবং আম্বানি যারা ভারতবর্ষের সংবাদ জগৎকে কন্ট্রোল করছেন, তারাই সেটাকে দেখাচ্ছেন। আর আমার দাদা বলছিলেন বিকশিত ভারতের কথা, আজকে বিশ্বগুরুর কথা বলছিলেন, আমি এটা না বলে পারছি না। যারা টিভির পর্দায় দেখছেন, এটা কোন বিকশিত ভারত? মণিপুর জ্বলছিল, হাতরাস, উন্নাও, যখন গরিলঙ্কেশের মতন সাংবাদিক হত্যা হয়, এটাই কি বিকশিত ভারত? উনি কোন বিকশিত ভারতের কথা বলছেন? যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে আসেন, যখন নমস্কার ট্রাম্প করা হয়, সেখানে ট্রাম্প যখন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নরেন্দ্র মোদীর সেই গুজরাট মডেল যাতে আমেরিকার রাষ্ট্রপতির চোখে না পড়ে, সেই বস্তিকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, এটাই নরেন্দ্র মোদীর বিকশিত ভারত। তিনি বলছিলেন পেট্রোল ডিজেলের কথা, রান্নার গ্যাসের সিলিন্ডারের কথা, 400 পারের কথা। আমরা কোন 400 পারের কথা বলছি? উনি রান্নার গ্যাসের কথা বলছিলেন। আজকে যেই উজ্জ্বলা যোজনার নাম করে রান্নার সিলিন্ডার দেওয়া হয়েছে, তার পরবর্তী ঘটনাগুলো কি? সেখানে কত টাকা ভারতবর্ষে এই মুহূর্তে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছেন, তিনি এটি বলছেন না। আজকে আপনার হাতে কলম, আপনি সাংবাদিকতা করছেন, আপনি যে কলমটা ধরে রেখেছেন তা কিনতে গেলে 18% জিএসটি, আর আপনি স্বর্ণের দোকানে যাবেন, হীরের দোকানে যাবেন, 3% জিএসটি। এটা ভারতবর্ষের স্বাধীনতার পর সেটা হয়েছে। উনি বলছিলেন কিছু হয়নি। ভারতবর্ষের স্বাধীনতার পর কি কংগ্রেস কোন গরিব মানুষকে ঘর দেয়নি? তিনি বলছিলেন হয়নি, সেখানে ল্যাট্রিন টয়লেট তৈরি করা হয়নি। তবে ভারতবর্ষে কংগ্রেস বা অন্যান্য যারা সরকার স্বাধীনতার পর কোন সরকার কি সেটা দেননি? তিনি নরেন্দ্র মোদীর কথা বলছিলেন, ঠিক আছে, উনার যুক্তিটা আমি ধরে নিলাম। উনি যেহেতু একটি রাজনৈতিক দল করেন, কংগ্রেসকে তিনি মেনে নিতে পারছেন না। সেই স্বাধীনতার 70 বছরের মধ্যে তো অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব আছে, উনাকে উনি স্বীকার করছেন কিনা আমরা জানি না। আজকে নরেন্দ্র মোদীর ভক্ত হতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী উনাদের দলের প্রধানমন্ত্রী। উনি, আমরা বিশ্বাস করি ভারতবর্ষের যে কোনো সরকার, যে কোনো যারাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তারা কিছু না কিছু করার চেষ্টা করেছেন দেশের জন্য, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য। সেটা কংগ্রেসের সরকার হোক, অকংগ্রেসীদের সরকার হোক, সেটা অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা স্বীকার করি, আমরা শুধু বিরোধিতা করি না। একমাত্র ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষে যা বলে ক্ষমতায় এসেছিলেন, এই দেশের মানুষকে এসে শুধু ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, ধোঁকাবাজি করেছেন, মিথ্যা উপর তিনি দেশের সরকার চালিয়েছেন, তিনি একমাত্র নরেন্দ্র মোদী। আজকে গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী দেশের মানুষকে তিনি ধ্যান ঘুরিয়ে রেখেছেন। বলেছিলেন তো 15 লক্ষ টাকা দেওয়া হবে, পেট্রোল ডিজেলের মূল্য কমিয়ে দেওয়া হবে, রান্নার গ্যাসের মূল্য কমিয়ে দেওয়া হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দেওয়া হবে, দেশে আচ্ছি দিন ফিরে আসবে, বছরে 2 কোটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কৃষকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হবে। কতটুকু হয়েছে? এগুলো আমি বলছি, শেষ করে দিচ্ছি। এগুলো নিয়ে যখন দেশের মানুষ গত 10 বছর বিজেপির বন্ধুদেরকে প্রশ্ন করেন, ওনাদেরকে প্রশ্ন করেন, তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেশের মানুষের মোড় ঘুরিয়ে দিয়েছেন, ধ্যান ঘুরিয়ে দিয়েছেন। আজকে তিনি ধ্যানে বসে আছেন। তাই আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, আমরা এবার এনডিএ জোট পরাজিত হচ্ছে, আমরা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছি। আর আপনার যে প্রশ্ন ছিল যে ইন্ডিয়া জোট কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আমরা সেই যেহেতু এটা এক্সিট পোলের সমীক্ষা, আমরা সেই জায়গাটা জানতে চাইছি যে বিভিন্ন এক্সিট পোলে আমি যদি আপনাকে, আপনি এক্সিট পোলের বক্তব্যটা আমাকে বলুন। না, এক্সিট পোল, আপনাদের এক্সিট পোল আপনারা বলছেন 295টি আসন, আমরা সেভাবেই ব্যাখ্যাটা চাইছি, কারণ দর্শক বন্ধুদের কাছে সহজ হবে যে এই জায়গায় ইন্ডিয়া মঞ্চ এই জায়গা থেকে আসছি। কালকে আমাদের যখন এই 295টি আসন আমরা পাবো, তার কম হবে না, বেশি হবে, এটা আমাদের ইন্ডিয়া জোটের মঞ্চের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সর্বভারতীয় কংগ্রেস দলের যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, দেশের সংবাদ মাধ্যমের সামনে তিনি সাংবাদিক সম্মেলন করে সে ফিগারটা বলে দিয়েছেন। এই ফিগারটা কখন বললেন? ইন্ডিয়া জোটের মিটিং এ আলোচনা হবার পর আমরা 26টি রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষে এনডিএর বিরুদ্ধে লড়াই করছি রাজনৈতিকভাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে সেখান থেকে ফিগারটা কালেক্ট করা হয়েছে যে এর নিচে হবে না, এর উপরে হবে। তাই আমরা সেখানে সে ফিগারটা বলেছি। 2004 সালে যখন শাইনিং ইন্ডিয়া হয়েছিল, গোটা দেশের সংবাদ মাধ্যম বলেছিল অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষে আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, এনডিএর সরকার হবে। সেই এক্সিট পোল তো আছে আমাদের কাছে, আমি নাম না নিয়ে একটু শুধু খোলাসা করে দিচ্ছি, টিভির পর্দায় অনেকে দেখছেন, আমি কোন সংবাদ মাধ্যমের নাম নিতে চাই না। 2004 সালে যারা এক্সিট পোল করেছিল, সেখানে বিজেপিকে 248টি প্লাস দেখিয়েছিল, কংগ্রেসকে 190, মানে টোটাল ইউপিএ কে 190টি দেখিয়েছিল। কোন কোন
চ্যানেল 249 দেখিয়েছেন বিজেপিকে, কংগ্রেসকে 176, টোটাল সহকারী দলকে আদার্স অন্যদেরকে 117, কেউ দেখিয়েছেন 263, 278, আমাদেরকে 263, 278, এই ধরনের এক্সিট পোল দেখিয়েছেন। আবার কেউ কেউ দেখিয়েছেন 248, 230 থেকে 250, এই ধরনের এক্সিট পোল দেখিয়েছিলেন, আপনি সেটা বলতে আমি বলছি। তো দেখিয়েছেন যখন 2004 সালের লোকসভার নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়ে আসে, সেই দিন ভারতবর্ষের সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল কংগ্রেস, 145 খানে আসন পেয়েছিল, আর 136 খানে আসন বিজেপি পেয়েছিল। শাইনিং ইন্ডিয়া কাজ করেনি, ভারতবর্ষের কোনো মিডিয়ার, কোনো সংবাদ মাধ্যমের, কোনো সংস্থার সেদিন এক্সিট পোল কাজ হয়নি। সেদিন ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার হয়েছিল, 2009 সালে করেছিল। আজকে যদি আমি আপনাকে একটু অ্যাড করে দিই এর সঙ্গে, পরপর আমেরিকার 2টি রাষ্ট্রপতি নির্বাচনে গোটা পৃথিবীর সমস্ত নামি দামি সংস্থা, সমস্ত নামি দামি মিডিয়া সংস্থাগুলো তারা বলেছিল হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হিলারি ক্লিন্টন জয়লাভ করবেন। সেদিন আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছিল। সমস্ত মিডিয়ার প্রেডিকশন মিলেনি। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের প্রেডিকশন দেওয়া হয়েছিল, আপনি বলছেন প্রেডিকশন মেলে আমাদের এবারও নাও মিলতে পারে। কর্ণাটকের নির্বাচনও আমরা দেখেছি বিজেপিকে ক্ষমতায় আসতে বলা হয়েছিল, সেদিন আসেনি। আমরা ধরে নিচ্ছি মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিলাম, আমরা ধরে নিচ্ছি, আমরা শাহজাহান আমরা ধরে নিচ্ছি যে আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনি উদাহরণ দিয়ে বলেছেন যে অনেক প্রেডিকশন মেলে না এবং এবারও না মেলার সম্ভাবনা আছে। সুব্রত বাবু, এখানে একই বিষয়ে আপনার কাছে যাইব। ওই যে 295টি আসন কংগ্রেস বলছে এবং কংগ্রেসের বিশ্বাস যে 295টি আসন ওনারা পাবেন এবং প্রেডিকশন নাও মিলতে পারে, সেটা আগের বারের মতো হতে পারে। দেখুন, আমি তো এত চিৎকার করে কথা বলতে পারি না। আমি না, ঠিক আছে, আপনি বলছেন, বলছি এটা আমার একটা সমস্যা। তো আমি শুধু 3টে কথা বলবো এখানে। 1 নম্বর, ওনারা প্রথম এটা একটা নির্বাচন হলো যেখানে 2014 থেকে শুরু করে 2024, এই যে 10 বছর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকাল গেল, এই সরকারের বিরুদ্ধে কোনো রকম মেজর এলিগেশন নেই। শুধু মোদীর বিরোধিতা করা একমাত্র এজেন্ডা নিয়ে ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে 2024-এর নির্বাচনে। একমাত্র সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, মোদীর বিরোধিতা করো। কারণ তার আগে যে সরকারের কথাগুলি চলছে সেগুলি ছিল স্ক্যাম, স্ক্যান্ডাল এবং করাপশনের সরকার। মনমোহন সিংয়ের নেতৃত্বে যে ইউপিএ 1, ইউপিএ 2, আকাশ কেলেঙ্কারি, বাতাস কেলেঙ্কারি, পাতাল কেলেঙ্কারি, সমস্ত দিক থেকে সমস্ত কিছু। আপনার সময় আমি কথা বলিনি, আপনার সময় আমি কথা বলিনি, আপনার সময় আমি কথা বলিনি, আপনার সময় আপনার স্ক্যান্ডাল যদি না স্ক্যান্ডাল হচ্ছে আপনার সময় আমি বলিনি। আপনি মনে করবেন, পরে বলবেন, আপনার প্রশ্ন করে নেব। আপনি এ থেকে শুরু করে জেড পর্যন্ত সমস্ত স্ক্যান্ডালগুলি একদম লিপিবদ্ধ আছে ইন্টারনেটে। যে কেউ মানে যদি সার্চ করে পেয়ে যায় কংগ্রেসের আমলে কি কি কেলেঙ্কারি হয়েছে, কতগুলি স্ক্যান্ডাল হয়েছে, স্ক্যাম হয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। মোদিজির বিরুদ্ধে কোন রকম মেজর স্ক্যাম, স্ক্যান্ডাল এই ধরনের কিছু নেই। অর্থাৎ এই প্রথম 10 বছর গোটা ভারতবাসী দেখলো সুশাসন কাকে বলে। এই প্রথম গোটা ভারতবর্ষ দেখলো, ভারতবাসী উপভোগ করলো যে সরকার কি করে মানুষের কাছে পৌঁছে যায়। এই প্রথম দেখলো ডিবিটি নামক একটা বিষয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেখানে মাঝখানের যে দালাল চক্র, সেই দালাল চক্র মুষড়ে পড়ল। এই সমস্ত ব্যবস্থাগুলি এবং দরিদ্রের উত্থান, গরিবের উত্থান, কৃষকের উত্থান, তার জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা এবং নারীদের জন্য সংরক্ষণ, তার আগ পর্যন্ত কেন কংগ্রেস করেনি? কাশ্মীরকে ভারতে আবার তার 370(35)A তুলে দিয়ে কাশ্মীরকে আবার ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভারতবর্ষের গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে একটা বার্তা দেয়া এবং সেটা করে দেখানোর মতন ক্ষমতা নরেন্দ্র মোদীজি রাখেন। 3 তালাকের মতন যে জঘন্য প্রথা যেখানে বহু মুসলিম কান্ট্রিতে নেই, সেইটাকে নিষিদ্ধ করার মতন ঘটনাও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকারই করতে পারেন। আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও করতে পারেন। আয়ুষ্মান ভারতের মতন প্রজেক্ট, মানে প্রকল্প, যার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে আয়ুষ্মান ভারত হচ্ছে একমাত্র প্রকল্প যেখানে একটা ভারতবর্ষের মতন দেশ সবচেয়ে বেশি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। তো এই ধরনের একটা, এই যে আমরা বলি যে এই ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে মানুষের জন্য কাজ করা, এবং ভারতীয় জনতা পার্টি অন্ত্যোদয়ের জন্য কাজ করে, এবং তার মূল ভিত্তিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে কাজকর্ম করে, তার যে কর্মপন্থা, তার যে নীতি আদর্শ, তার মূল ভিত্তি হচ্ছে দরিদ্রের উত্থান এবং সবাইকে একটা সমান দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা।
তো তার জন্যই এখানে এই সুশাসনের নিরিখে ভোট হয়েছে, এবং এই সুশাসনের নিরিখে ভোট হওয়ার জন্য আমাদের আজকের দিনে আমাদের যে ফলাফল যা হবে আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিই, পশ্চিমবঙ্গের ফলাফল গতবার থেকে অনেক ভালো হবে। আচ্ছা, আমাদের উড়িষ্যার ফলাফল অনেক ভালো হবে। আমরা যদি একটু সংখ্যায় আসি, সুব্রত, আপনি যখন বলছেন, আমি সংখ্যা বলছি, পশ্চিমবঙ্গে ধরে নিতে পারেন 25+, ভারতীয় জনতা পার্টি 25+ বলছেন, 25+। ওকে, বলুন। উড়িষ্যায় আমাদের ফলাফল ভালো হবে। নর্থ ইস্টে 25টা সিট রয়েছে, উত্তর পূর্ব ভারতে এই 25টার মধ্যে আপনারা কটা সিট পেতে? 25টা সিটের মধ্যে আমরা অ্যারাউন্ড 20 সিট আমাদের হবে। ওকে, 20+ সিট পাচ্ছেন নর্থ ইস্টে, অ্যারাউন্ড 20। ওকে। উড়িষ্যায় বলছেন আপনি? হ্যাঁ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির এবার অনেক অনেক বেশি আসন সংখ্যা বাড়বে। এবং তার সঙ্গে একটা কথা আপনাদের যুক্ত করে দিই আমি, এই প্রথম গোটা দেশ প্রত্যক্ষ করবে জম্মু কাশ্মীর থেকে একেবারে দক্ষিণ পর্যন্ত, ওইদিকে কচ্ছ থেকে অরুণাচল পর্যন্ত, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব স্থান গ্রহণ করতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে দিন দিন বাড়ছে। গোটা দেশবাসী, আগে একটা সময় ছিল ভারতীয় জনতা পার্টিকে বলা হতো হিন্দি বলয়ের দল, এরকম একটা বিষয় ছিল একটা সময়, কিংবা অন্যান্য বিভিন্ন রকম টার্ম দিয়ে সেটাকে একটা তাচ্ছিল্য করার বিষয় ছিল। কিন্তু গোটা দেশবাসী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য ভারত, আপনি যে কোনো ভারত বলুন, আমরা যেমন অখণ্ড ভারতের কথা বলি, সেই অখণ্ড ভারত, গোটা ভারত, ভারতবাসী ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করছে। নির্বাচনে এবারে 2024-এর লোকসভা নির্বাচনে তার প্রমাণ ভারতবাসী দিয়ে দেবে। এবং এটার মূল কারণ হচ্ছেন নরেন্দ্র মোদীজির মতো যশস্বী প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে 10 বছরে প্রত্যেকটা গরিব সাধারণ মানুষের কাছে তার প্রয়োজনীয় সুযোগ সুবিধা যা যা পাওয়ার কথা সরকারিভাবে সমস্ত কিছু পৌঁছে গেছে। এবং তার জন্য প্রশাসন তাদের কাছে গিয়ে পৌঁছে দিয়েছে, প্রশাসনের পেছনে তাদেরকে ছুটতে বলেছেন। এই কথাগুলো বলেছেন আপনি। চলুন শাহজাহান, আমি প্রথমে স্ক্যামের কথায় আমরা আসি। আপনি কিছু একটা বলছিলেন, কংগ্রেস আমলে স্ক্যামের কথা উনি বলছেন এবং দুর্নীতিটা নিয়ে আমি বলছি। 2014 সালে আকাশে বাতাসে গরম করা হয়েছিল, ইউপিএ 10 বছরে স্ক্যাম হয়েছে। তিনি এখানে উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে, এটা বহিঃপ্রকাশ, যে 4টা জুন ওনারা আসছেন না, তার বহিঃপ্রকাশ দেখালেন। উনি একটা স্ক্যামের কথা বলুক, যত 10 বছর নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একটি স্ক্যামের জন্য ভারতবর্ষের ইউপিএ সরকারের একজন মন্ত্রী, একজন এমপি জেলে যেতে পারেননি কেন? এটার উত্তর দেখা গে। দুর্নীতি হয়েছে। উনার কথা যদি সত্য হয়, নরেন্দ্র মোদীর সরকার গত 10 বছর কেন পূর্বে 2004 থেকে 2014 সাল ইউপিএ সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে, স্ক্যামের বিরুদ্ধে একজন মন্ত্রীকে জেলে নিতে পারলেন না? কেন পারলেন না? তার উত্তর উনি দিতে পারবেন, গলা ফাটাতে পারবেন। কারণ 4ঠা জুন ক্ষমতায় আসছেন না, উত্তর নেই। উনি কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলেন, কেন কাশ্মীরে এখনো বিধানসভা নির্বাচন হচ্ছে না? তার উত্তর উনার কাছে আছে। কেন কাশ্মীরে নির্বাচন হয় না? 2019 সালে লোকসভা নির্বাচন আর 2024 সালে লোকসভা নির্বাচন, মাঝের কয়টা নির্বাচন হয়েছে? কাশ্মীরের মানুষ মুক্ত হয়েছেন, তিনি কাশ্মীর গিয়েছেন। কাশ্মীর এবার তার ফলাফল দেখিয়ে দিবেন। লাদাখের সিটে ওনারা হেরে গিয়েছেন, উনাদের যিনি প্রার্থী ছিলেন লাদাখের, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। উনি বলেছেন, লাদাখের প্রার্থী ওনাদের বিজেপির যিনি সাংসদ, যে উনার ভুল হয়েছেন, যে উনি বিজেপি দল করেছেন, বিজেপির সাংসদ। তার উত্তর ওনাদের কাছে নেই। ফলাফল যেদিন বেরিয়ে আসবে লাদাখ, আপনারা শুধু দেখবেন কাশ্মীরের ফলাফল। তিনি 3 তালাকের কথা বলেন। যেই নরেন্দ্র মোদী ভারত নিজের স্ত্রীকে গ্যারান্টি দিতে পারলেন না, অধিকার দিতে পারলেন না, তিনি ভারতবর্ষের সংখ্যালঘু মহিলাদের এই হচ্ছে কংগ্রেসের আসল উদাহরণ। আপনি কার কথা বলছেন? এটা কি নিজের স্ত্রীকে কেন অস্বীকার করবে? আপনি নিজের স্ত্রীকে কেন অস্বীকার করবেন? আপনার বাড়িঘর নিয়ে কথা বলছে কেউ এখানে? আপনি আমার বাড়িঘর নিয়ে কথা বলছে কেউ? আপনি আরেকজন মহিলাকে নিয়ে কেন বলবেন? সেটা ধর্মীয় নীতি, তালাক ধর্মীয় নীতি নয়, এটা আপনার পার্টির এজেন্ডা নয়। এটা পার্টির এজেন্ডা না, পার্টির এজেন্ডা নয়। তালাক আপনি মানবেন না। সবসময় ধর্মের আঘাত নিয়ে, আপনার ধর্মের এজেন্ডা নয়, আপনার এজেন্ডা নয়। আপনার গায়ে লাগে, আপনার গায়ে লাগবে। আমি বলছি, সে প্রসঙ্গে যাচ্ছি না। ধর্মীয় নীতি, তালাক একটা ধর্মের বিষয়, সেটা নিয়ে আপনার সরকার নরেন্দ্র মোদী সেটা দেবে, আমি মেনে নেব না। বাস। আয়ুষ্মান নিয়ে বললেন, ভারতবর্ষের আয়ুষ্মান প্রকল্পে, ভারতবর্ষে যখন দুর্নীতির প্রকল্পে গন্ধ বেরিয়ে আসলো, কিছুদিন আগে পেপারে বেরিয়ে আসলো, 10 কোটি মানুষের 3টি মোবাইল নাম্বারে
আয়ুষ্মান প্রকল্পের ট্রানজ্যাকশন হয়েছে একই ব্যক্তির একই দিনে একই সময় 3টি হাসপাতালে? উত্তর নেই। সাংবাদিক সম্মেলন হয়েছিল, দেয়নি উত্তর তারা। সুশাসনের কথা বলছেন, কোন সুশাসন? ভারতবর্ষের বিজেপির বিরোধিতা করলে উনি বিরোধিতা করেছিলেন না 2014 থেকে 2014 সাল পর্যন্ত উনি জেলে গিয়েছিলেন। উনাকে দেশদ্রোহিতা মামলা দেওয়া হয়েছিল, উনাদের বিজেপির কর্মীদেরকে দেশদ্রোহী বলা হয়েছিল, হয়নি। 14 থেকে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী বা বিজেপির বিরোধিতা করলে, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বললেই তাকে দেশদ্রোহী, তাকে দেশ বিরোধী বলা হচ্ছে। তিনি এটা কোন ধরনের কথা বলছেন? এই দেশের মানুষের ভোটে নির্বাচিত বিজেপির সরকার, আমি লিখে রেখেছি, তিনি বলেছেন নরেন্দ্র মোদীর সরকারের শাসনে কোনো দুর্নীতি হয়নি। ইলেকটোরাল বন্ডে কারা নিয়েছেন? ইলেকটোরাল বন্ডকে বেআইনি ইলেকটোরাল বন্ড যখন দেশের সুপ্রিম কোর্ট বলে সেটাকে বৈধ করার জন্য 2017 ও 18 সালে দেশের সংসদের মধ্যে সেটাকে বৈধ প্রমাণ করা হয় শুধু টাকার জন্য, যে আমাকে চান্দা দাও, তুমি ধান্দা করো ভারতবর্ষের শিল্পপতিদেরকে। তিনি বলছিলেন অখণ্ড ভারত। আমি ওনার কাছে জানতে চাই, উনি একজন শিক্ষক মহাশয়, কোন অখণ্ড ভারতের কথা বলছেন? আফগানিস্তান ভারতবর্ষে আসবেন অখণ্ড ভারতে? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আসবেন, ওয়েলকাম, আমরাও চাই। পাকিস্তান ভারতবর্ষে আসুক, অখণ্ড ভারত করে দেখাক না উনি। উনি বিশ্বগুরুর কথা বলছেন। কোন বিশ্বগুরু? যেই বিশ্বগুরু উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে আসতে চায় না, যখন ধাউ ধাউ করে চলে, উনি বিশ্বগুরু। উনারা বলেন যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ উনার বিশ্বগুরু থামিয়ে দেন, আর মণিপুরে আসতে পারেন না উনাদের সরকার। উনি আরেকটা কথা বলছিলেন, উত্তর পূর্বাঞ্চলে 25টি আসনে 20টি আসন উনারা পাবেন। পশ্চিমবঙ্গে 25 এবং না, পশ্চিমবঙ্গে আমি নিয়ে কথা বলবো, উত্তর পূর্ব ভারতে। আমি উত্তর পূর্ব, যেহেতু আমি উত্তর পূর্বাঞ্চলের ছেলে, আমি উত্তর পূর্বাঞ্চল। 25টি আসনের মধ্যে 20টি পাবেন। আসাম রাজ্য ছাড়া যে 14টি আসন যদি ছেড়ে দেই, উত্তর পূর্বাঞ্চল আর ত্রিপুরা 2টি রাজ্য ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওনাকে বলেন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় কয়টা আসনে লড়াই করেছেন তার ডাটাটা দেওয়ার জন্য। মণিপুরে তো ওনারা ক্ষমতায়, কয়টি আসনে লড়াই করেছেন? 1টি আসনে। শাসক দলে 1টি আসন। নাগাল্যান্ডে তো ওনাদের প্রার্থী নেই, মিজোরামে ওনাদের প্রার্থী নেই, সেখানকার লোকাল পার্টির নির্বাচনে লড়াই করছেন। 20টি আসনে বিজেপি কোথা থেকে পাবে? আমি ওই যে বললাম, তামিলনাড়ুতে আমরা লড়াই করছি 9টি আসনে। এক্সিট পোলে দেখাচ্ছেন বিজেপির পাওয়ার, এনডিএ না, এনডিএ একবার উনি এনডিএ বলেনি, উনি বিজেপি বলেছেন, এনডিএ বলেননি। উনি বলেছেন যে 20টি আসন ওনারা পাবেন বিজেপি। উনি যদি বলতেন যে না, আমরা বিজেপি এবং আমাদের সহকারী দল সহ আমরা 20টি পাবো, উনি এটা বলেননি। উনি বলেছেন বিজেপিকে। ওনারা তো মণিপুরে প্রতিদ্বন্দ্বিতা 1টি আসনে, নাগাল্যান্ডে প্রার্থী নেই, মিজোরামে প্রার্থী নেই। ওনারা বলছেন, আমি আপনাকে আবারও বলছি, উনি সিনিয়র মানুষ, উনি হঠাৎ করে রাগান্বিত হয়েছিলেন, কারণ শুধু উনিই রাগান্বিত হওয়ার স্বাভাবিক না। আমি ওনাকে বলছি আমি বলছি কেন উনি কেন রাগান্বিত হলেন? আসল বক্তব্য হচ্ছে আমি বলছি উনি রাগান্বিত হওয়ার স্বাভাবিক বিষয়, কারণ দেশের প্রধানমন্ত্রী এবারের নির্বাচনে তিনি যে কথাটা বলছিলেন যে কোনো এজেন্ডা নেই, শুধু মোদীকে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল আক্রমণ করছেন। আমরা তো বলেছি ক্ষমতায় আসলে 8,500 টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে, কৃষকদের তার ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হবে, শ্রমিকদের দেওয়া হবে, দেশের সংবিধান গণতন্ত্র রক্ষা করা হবে, 30 লক্ষ সরকারি কেন্দ্রীয় সরকারের শূন্যপদ পূরণ করা হবে, তাদের ট্রেনিং দিয়ে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই এজেন্ডা নিয়ে আমরা ভারতবর্ষের মানুষের কাছে গিয়েছি। আর বিজেপি দল আর নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের কাছে এই 24 সালের লোকসভা নির্বাচনে কি এজেন্ডা? মঙ্গলসূত্র, একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রাখা, লাভ জিহাদ নিয়ে বক্তব্য রাখা, দেশের বিরোধী দলকে যারা গণতন্ত্রের উৎসবে লড়াই করছেন তাদেরকে নর্তকীদের সঙ্গে তুলনা করেন দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি আপনার এই চ্যানেলে বহুবার বলেছি যে আমি একটি রাজনৈতিক মতাদর্শকে বিশ্বাস করি, নরেন্দ্র মোদীর সঙ্গে বা উনার সঙ্গে সুব্রত দার সঙ্গে আমার রাজনৈতিকভাবে আদর্শগতভাবে ফারাক থাকতেই পারে। উনি একটা আদর্শ বিশ্বাস করেন, আমি একটি আদর্শ, কিন্তু দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে একটা বিরোধী দলকে আক্রমণ করছেন, নর্তকীদের সঙ্গে মুজরা বলছেন। আপনি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী কতটা নিচে নেমে গিয়েছেন? নিজেকে ঈশ্বরের দূত দাবি করছেন, নিজেকে বলছেন 2047 সালের আগে তিনি নাকি ভারতবর্ষ থেকে মারা যাবেন না, উনি বায়োলজিক্যাল নয়। এটা কারা বলেছিল? আমরা দেখেছিলাম হিটলারকে, শেষ সময় এসে বলেছিল আমি ঈশ্বরের দূত। আজকে নরেন্দ্র মোদী দাবি করলেন
পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি রাষ্ট্রের স্বৈরাচারী শাসক শেষ সময় নিজেকেই হয় ঈশ্বর দাবি করেছেন নয় ঈশ্বরের দূত দাবি করেছেন। ইতিহাসের পুনরাবৃত্তি এখন মানুষ কাকে বেছে নিয়েছেন? মানুষ এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যেই ধরনের বক্তব্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শাহজাহান মানুষ কাকে বেছে নিয়েছেন তা অবশ্যই এক্সিট পোল একটা আভাস দিচ্ছে। সেই ইভিএম এর নার্ভ ধরার চেষ্টা করেছে, ইভিএম এ যে জনতার রায় বন্দী রয়েছে তার নার্ভ ধরার চেষ্টা মাত্র শুধু এক্সিট পোল কিন্তু শেষ ফলাফল নয়, সেটা অবশ্যই 4 জুন জানা যাবে। কিন্তু যে এলিগেশনগুলো সুব্রত বাবু বলছিলেন যে কেন কোনো মন্ত্রী, এখন আপনি স্ক্যামের কথা বলছেন, আপনি নিশ্চয়ই উত্তর দেবেন সেগুলো, কেন কোনো মন্ত্রী এখনো জেলে গেল না, আর সেই যে ইমেজ পলিটিক্স কি তাহলে ইস্যু পলিটিক্স এর থেকে বেশি হলো? আমি আপনাকে একটা কথা বলি, উনি বলছেন যে কংগ্রেসে কি এমন স্ক্যাম করেছে, আমি বলেছিলাম A to Z স্ক্যাম করেছে। এবার আমি একটু 2-4টা একটু শোনাই। আদার্স স্ক্যাম, বোফোর্ড স্ক্যাম, CWG স্ক্যাম, ডেভাস এন্ট্রিক স্ক্যাম, এমপ্লয়ি গ্যারান্টি স্কিম স্ক্যাম, ফর্ডার স্ক্যাম, ফুড সিকিউরিটি বিল স্ক্যাম, গাজিয়াবাদ প্রভিডেন্ট ফান্ড স্ক্যাম, হর্ষদ মেহতা স্টক মার্কেট স্ক্যাম, IPL স্ক্যাম, জুনিয়র বেসিক ট্রেন্ড টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম, কেতন পারেখ স্টক মার্কেট স্ক্যাম, LIC হাউজিং স্ক্যাম, মধুকোড়া স্ক্যাম, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি স্ক্যাম, ওরিয়েন্টাল ব্যাংক স্ক্যাম, পাঞ্জাব স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং স্ক্যাম, কোয়েস্ট অফ গোল্ড স্ক্যাম, রেশন কার্ড স্ক্যাম, রাফেল জেট ফাইটার প্রকিউরমেন্ট স্ক্যাম, সত্তম স্ক্যাম, ফায়ার প্রোন সাবমেরিন স্ক্যাম, টেলিকম 2G স্ক্যাম, UTI স্ক্যাম, বাদ্রা DLF স্ক্যাম। এবার এই যে স্ক্যামগুলি, এর অর্থমূল্য কত গেছে? কয় লক্ষ বিলিয়ন ডলার। জেলে কারা গিয়েছেন এটার উত্তর চাইছেন। আমি আপনাকে সময় দিয়েছি, আপনি সময় দিন। কয় লক্ষ বিলিয়ন ডলার, সেই বিষয়গুলি ভারতবর্ষ জানে, এবং উনি কিন্তু পার্টিকুলার কোনো স্ক্যামের কথা বলতে পারেননি যে এই জায়গায় এই স্ক্যাম হয়েছে, ওরা একিউজড হয়েছে। উনি শুধু গল্প ছড়িয়ে গেছেন যে অনেক স্ক্যাম হয়েছে, কেউ যায়নি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে আই ওয়াশ করার মতন একটা কথাবার্তা। যখন তথ্য ছাড়া কেউ কথা বলেন তখন এইরকম কথাবার্তা বলেন। কাজেই সেই স্ক্যাম থেকে ভারতবর্ষ মুক্তি চাইছিল, এবং সেই মুক্তিটা পেয়েছেন নরেন্দ্র মোদীজির হাত ধরে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে আমরা কি বলি এখন, নিউ ইন্ডিয়া বলি। নিউ ইন্ডিয়াকে ভারতবর্ষের, আমার যে নিউ ইন্ডিয়ার কথা নরেন্দ্র মোদীজি বলছেন বা দেশবাসী যেটাকে মান্যতা দিচ্ছেন, সেই মান্যতাটা কি? যে নিউ ইন্ডিয়া হবে নারী শক্তির বিকাশ, মানে নারী জাগরণ, নারী শক্তির বিকাশ, নারীদের ডেভেলপমেন্ট, নারীদেরকে সমান মাপে তাদেরকে এগিয়ে দেয়া, তার সঙ্গে ইয়থস ডেভেলপমেন্ট। ইয়থসের উপর সবচেয়ে বেশি জোর যদি কোনো সরকার দিয়ে থাকে, নরেন্দ্র মোদী সরকার দিয়েছেন। তার জন্য স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আত্মনির্ভর ভারত থেকে শুরু করে সমস্ত জায়গায়, কারণ যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে যে পটেনশিয়াল বা যে ট্যালেন্ট রয়েছে তার যাতে প্রপার নারিশমেন্ট এবং ডেভেলপমেন্ট হয়, ওটাকে কাজে লাগিয়ে যাতে সে জীবনে একটা কিছু দাঁড়াতে পারে, করতে পারে, এবং সেটা যাতে ইনোভেটিভ হয়। তার সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টও দেখুন, স্পেস রিসার্চ থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে। তো সেই জায়গাটার পরে আজকে এই 2024-এ যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে এই নির্বাচনটা কাজের নিরিখে নির্বাচন, কাজের নিরিখে মোদীজি ভোট চাইছেন, এবং কাজের নিরিখে ভোট চাওয়ার ফলে দেশবাসীর যে বিপুল সাড়া, তারই রিফ্লেকশন এক্সিট পোল থেকে পরিষ্কার প্রমাণ পেয়ে গেছেন। ইন্ডি জোট, এটা ইন্ডিয়া জোট কি করে মানে বলে এর আমি জানি না, কারণ এই আমি তো এতটা ইংরেজি এক্সপার্ট না। মানে যদি অ্যালায়েন্স হয় তাহলে অ্যালায়েন্সের পরে আবার জোট কি করে থাকে? ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে, ইন্ডিয়া জোট বলছে, এটা আমার মাথায় ঢোকে না কিছুতেই। যাই হোক, ইংরেজিতে আমি একটু কাঁচা আছি। তো এই যে ব্যাপক সাড়া যেটা মানুষ পেল, মানে মানুষের যে কাজের নিরিখে মানুষ যেটা দেখতে পেল যে এই একটা সরকার চলছে, এটা ডেডিকেটেড টু দ্য সার্ভিস অফ পিপল, এই জায়গাটা কিন্তু গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছেন নরেন্দ্র মোদীজির 10 বছরের শাসনকালে। এবং এইটাকে নিয়েই, এই যে এক্সিট পোলে যা রিফ্লেকশন, ওইটাকে ধরে নিয়েই তার রিফ্লেকশনটা পাওয়া গেল। অর্থাৎ এর থেকে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় যে এই এক্সিট পোল মানে ইন্ডি জোটের এক্সিট হয়ে যাবে রাজনৈতিক ময়দান থেকে, অন্তত আগামী লোকসভা পর্যন্ত। এটা পরিষ্কার হয়ে গেছে, ইন্ডি জোটের এক্সিট। ওকে, সাধারণ ইন্ডি জোটের এক্সিট হচ্ছে। আমি এর আগে বলি, উনি কতগুলো স্ক্যামের নাম বললেন, আপনি ওনাকে প্রশ্ন করলেন কেউ জেলে গিয়েছেন কিনা। তো এতগুলো স্ক্যামের নাম আপনি বলতে পারলেন,
তো এই স্ক্যামের সঙ্গে কারা জড়িত? গত 10 বছর আপনার সরকার, বিশ্বগুরু সরকার চালাচ্ছিল, তো তারা জেলে যাননি কেন? তারা কোথায়? উনি বোফাস কেলেঙ্কারির কথা বলেছেন, উনি বোফাস কেলেঙ্কারির কথাটা উইথড্র করতে হবে। বোফাস কেলেঙ্কারি ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্লিন চিট দিয়ে দিয়েছেন। উনি আবার কোন লজ্জায় ক্যামেরার সামনে বলেন বোফাস কেলেঙ্কারি? উনি বলছিলেন নারী সংরক্ষণের কথা। নারী সংরক্ষণ মণিপুর, যখন আমার মায়েরা বোনরা নগ্ন অবস্থায়, ধর্ষিতা অবস্থায় তাদেরকে রাস্তায় ঘোরানো হয়, উনাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের মতন সাংবাদিক যখন জিজ্ঞাসা করেন কেন এতদিন চাপানো ছিল, উনি বলেন একটা ঘটনা বেরিয়েছে মানে 100 ঘটনা। লজ্জা হয় না? আমি একজন পুরুষ, উনি একজন পুরুষ, উনার দলের একজন মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন। উনি ভুলে গিয়েছেন হাতরাস উন্নাওর ঘটনা, উনি ভুলে গিয়েছেন ব্রিজভূষণের কথা। যারা আমাদের দেশের সুনাম অর্জন করেন, দেশের জাতীয় পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেন, তারা যখন বিচারের জন্য লড়াই করেন, তখন দেশের প্রধানমন্ত্রী তারা যখন কোনো পদক জয়লাভ করেন, দেশের প্রধানমন্ত্রী ক্যারিয়ারের জন্য সেখানে চলে যান বিশ্বগুরু। আর যখন তারা বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে চান, তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া হয়। আর সেই ব্রিজভূষণকে পুরস্কার দেওয়া হয়, তার ছেলেকে টিকিট দেওয়া হয়। নিজেদের সহকারী দল প্রজ্জ্বল রেবান্নার জন্য দেশের প্রধানমন্ত্রী ভোট চান। এগুলো যখন বলি উনি বলেন পারিবারিকভাবে। উত্তর নেই। একটি স্ক্যাম, এই যে লিস্ট যে পড়ছিল, আপনি বলছিলেন যে কারা জেলে গিয়েছেন, আমরা বলছি বলুন না কারা স্ক্যাম জেলে গিয়েছেন। হ্যাঁ, আমি যদি কয়েক সেকেন্ডের জন্য ওনার কথাটা সত্য ধরি, 4 থেকে 2014 সাল কেলেঙ্কারি হয়েছে, দুর্নীতি হয়েছে। তো 10 বছর তো আপনারা সরকারে, বিশ্বগুরু একতরফা সরকার চালিয়েছেন। তিনি তো বলছেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স উনার সব। আজকে উনি প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন যে টেম্পুতে করে নাকি আদানি আম্বানি, রাহুল গান্ধী কংগ্রেসের ঘরে টাকা পাঠান। দেশের প্রধানমন্ত্রী, প্রধান সেবক, যিনি একসময় বলেছিলেন আমি মা গঙ্গা নে মুঝে বুলাইয়া, সেবক, উনি সে বললেন চৌকিদার, এখন বলছেন আমি ঈশ্বরের দূত। তো উনি যখন সবাই বলছেন যে আদানি আম্বানির কাছে কালো টাকা, ব্ল্যাক মানি কংগ্রেসকে দেওয়া হচ্ছে, তো উনি যে সরকার চালাচ্ছেন, এখনো পর্যন্ত আদানি আম্বানির ঘরে কেন ইনকাম ট্যাক্স, ইডিআই, সিবিআই হানা দিতে পারলো না? আমরা একে অপরের আমি শেষ করেছি, ওনাকে সময় দিয়েছি। প্রধানমন্ত্রী যখন এই কথা, মনে করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন একটা কথা যে সেখানে মুখে একটা ঘটনা ঘটেছে, আমরা কি জানি? মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি আমাদের অভিভাবক, যে কোনো দল করতে পারে। মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে থাকেন, তা নিশ্চয়ই ওনার কাছে প্রপার ইনফরমেশন আছে। আর উনি দেশ চালাচ্ছেন, দেশের সমস্ত মুখ্যমন্ত্রী উনার আন্ডারে, সমস্ত সরকার উনার, 10 বছর সরকার, উনি বলে দিচ্ছেন আদানি আম্বানি ট্যাবু। আসলে হচ্ছে ওই যে রাহুল গান্ধী বলেছিল, আপনারা কি শুনতে চান, যেটা আমি বলবো নরেন্দ্র মোদীর মুখ দিয়ে বলিয়ে দেব। বলেছেন আদানি আম্বানির কথা বলে দিয়েলেন। উনি বললেন খাটাখাট 8,500 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। নরেন্দ্র মোদী ঠিক পরের দিন শব্দটা ব্যবহার করলেন, খাটাখাট করে। আমরা কি শুনতে চাইছি? প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এবার স্পষ্ট, ক্লিয়ার, পরিষ্কার, তিনি আর ঘুরে আসছেন না, মানুষ চাইছেন না। তাই তো তিনি বলেছেন রাজস্থানের নির্বাচনী প্রচারে গিয়ে যে কাকে ভোট দিতে চান, যারা অধিক সন্তান জন্ম দেন তাদেরকে ভোট দিবেন, যাদের কাছে সমস্ত সম্পত্তি চলে যাবে, এই ধরনের বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী হতাশা, হয় প্রধানমন্ত্রী হতাশা, নয় মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, আর নয় বুঝতে পেরেছেন পায়ের তলায় মাটি সরে গিয়েছেন, তাই আজকে আবোল তাবোল বলতে শুরু করেছেন। শাহজাহান, চলুন আমরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ, অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার ভুলে ব্যক্তিগত আক্রমণ করলে কিন্তু ভোটের ফলাফল অবশ্যই পাল্টে যাবে না। এবং এখন কথার বিষয় হচ্ছে যে দেশের জনগণ যে রায় দিয়েছে সেটা ইভিএম বন্দী বলা হচ্ছে। আমরা চাইছিলাম একটু ব্যাখ্যা, অ্যানালাইসিস চাইছিলাম আপনাদের কাছ থেকে, যে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, এবার বিরোধীরা একজোট হয়েছেন এবং বিরোধীরা একজোট হবার ফলে ভোট শেয়ার কি হতে পারে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপির ভোট শেয়ার বাড়ছে, এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বিজেপির ভোট শেয়ার বাড়ছে, এনডিএর ভোট শেয়ার বাড়ছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আইএনডিআই জোটের কোথায় ঘাটতি রয়ে গেল, কোথায় খামতি রয়ে গেল, আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করার চাইছিলাম আপনাদের কাছে, কিন্তু সময় ফুরিয়ে গেল। একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর পুরনো দিনের কথা আনতে 1 মিনিট শুধু একটা বিষয় জুড়বো এখানে। এই যে আপনারা বলছেন যে ইন্ডি জোট একে অপরের সঙ্গে মিলেছে, আপনারা ওয়েস্ট বেঙ্গলের চিত্র দেখুন, কংগ্রেস আলাদাভাবে লড়াই করছে, ত্রিপুরায় সিপিএম কংগ্রেস একসঙ্গে লড়াই করছে, মানে বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। এবং এই লড়াইটা কি লড়াই? আদর্শগত দিক থেকে ঠিক 180 ডিগ্রি বিপরীত লড়াই।
যেখানে 88 থেকে 93 পর্যন্ত কংগ্রেস সমস্ত সিপিএমকে ক্যাডারকে খুন করেছে বলে 93 থেকে 2018 পর্যন্ত বামফ্রন্ট রাজত্ব চালিয়েছে। আর তার আগে এবং পরে কংগ্রেস বারবার আন্দোলন করেছে যে সিপিএম এর ক্যাডাররা সমস্ত কংগ্রেসীদেরকে খুন করছে। তাহলে তারপর যদি এই দুটো দল এক জায়গায় আসে তাহলে এটা সুবিধাবাদী জোট, সুবিধার জন্য এসছে, মানুষের স্বার্থ গণস্বার্থ বিসর্জন দিয়ে নেতৃত্বের সুবিধাবাদের জন্য এখানে এরা জোট করেছে। তাহলে এই জোট মানুষ গ্রহণ করেনি, এই জোট ত্রিপুরায় গ্রহণ করেনি, করবে না, পশ্চিমবাংলায় গ্রহণ করেনি, করবে না, এবং গোটা দেশেই গ্রহণ করেনি এবং করবে না। গেরুয়া আবির এবার উড়বে, তার জন্য 4 তারিখ সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি গেরুয়া আবিরের জন্য। ওকে, সুব্রতদা থেকে শুরু করে বিজেপির যারাই এখানে আসে সেই পুরনো ক্যাসেট, উনি আমার থেকে একটু বয়সেও বড়, অনেকটাই বড় হবেন, যিনি শিক্ষকতা করেন। 89 বিশ্বনাথ প্রতাপকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানোর জন্য কারা ব্রিগেডে সভা করেছিল? হরকিষেণ সিং সুরজিৎ, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী। তখন আপনারা ছিলেন না? মানে ওনারা করলে লীল আর আমরা করলে দোষ হয়। আসলে সুবিধাবাদী জোট তো তোলে সেদিন আপনারা করেছিলেন। তার পরবর্তীতে আবার যখন চরণ সিং এর সরকার আসে তখন আপনাদের বিজেপি এবং সিপিআইএম কি একসঙ্গে জোটে সরকারে যায়নি? আপনাদের সময় কে যখন সরকার ছিল তখন যে ইন্দ্রজিৎ গুপ্ত ভারতবর্ষের মন্ত্রী ছিলেন সিপিআই থেকে, বামপন্থীদের সঙ্গে হয়নি। তো এগুলো বলে লাভ নেই। আমরা লড়াই করছি ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্রকে, মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। আমাদের কাছে শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, এই দেশকে বাঁচাতে হবে, এই রাষ্ট্রকে বাঁচাতে হবে। আর আপনারা চাইছেন ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে কিভাবে ঠকিয়ে, মানুষের সঙ্গে মিথ্যা প্রচারণা করে, প্ররোচনা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, মানুষকে কিভাবে বোকা বানানো যায়, এটা এবারের নির্বাচনে আর হবে না। আমরা ভারতবর্ষের মানুষকে দৃঢ় বিশ্বাস করি। মানুষ এবার নিজের জন্য লড়াই করেছেন, এই লড়াই ভারতবর্ষের জনতা এবং বিজেপির সঙ্গে হয়েছে। আমরা শুধু রাজনৈতিকভাবে সিম্বলিক লড়াই করেছি। মানুষ তার 4 জুন তার ফলাফল অবশ্যই বেরিয়ে যাবে। 4 তারিখ মানুষের জবাব আপনাদের সামনেই চলে আসবে। তবে 4 তারিখের ফলাফলের আগে সুব্রত বাবু এবং শাহজাহান, আপনাদের দুজনের কাছে, আপনারা বিশিষ্ট নেতৃত্ব আপনাদের নিজ নিজ দলের, আপনাদের কাছে কথা চাইবো আমি নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। আমরা 2023 নির্বাচনের পরে এবং ফলাফল ঘোষণার আগে আমরা আপনাদের কাছ থেকে কথা চেয়েছিলাম যে নির্বাচনোত্তর যে সন্ত্রাসের চিত্র বিশেষ করে দেশের এই প্রান্তে দেখা যায়, এবং পশ্চিমবঙ্গে আমরা গোটা নির্বাচন যখন হয়েছে 7 দফাতেই দেখলাম, এবং নির্বাচনোত্তর যে ফলাফলের ঘোষণার পর যে সন্ত্রাসের চিত্র আমরা বিগত দিনে আমাদের রাজ্যে দেখে এসেছি, এমন কোন চিত্র ফলাফল গণনার দিনও আমরা দেখব না এবং ফলাফল ঘোষণার পরও আমরা দেখব না। সেই কথা আপনারা দিতে পারছেন কিনা? একটা স্পষ্ট করে একটা কথা বলি আমি আপনাকে, পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করার কোনো মানে নেই, কারণ পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একটা সন্ত্রাস দীর্ণ রাজনীতি কি করে করতে হয়, সন্ত্রাসকে অবলম্বন করে কি করে রাজনীতি করতে হয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে সেই সরকার সেই কাজটাই করে চলেছে দিনের পর দিন। মানে সিপিএম যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করেছে এরা এবং সেটা কন্টিনিউ করছে। কিন্তু রাজ্যের বিরোধীরা যে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে, আপনারা সেই অভিযোগ করছেন পশ্চিমবঙ্গে। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের রেফারেন্স এই রাজ্যের ক্ষেত্রে খাটবে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে, আপনারা 2023-এর নির্বাচনেও দেখেছেন যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সবার কাছে, দলীয় কর্মী সমর্থকদের কাছে সন্ত্রাসের তো প্রশ্নই নেই, এমনকি কোনো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করার জন্য বার্তা সোশ্যাল মিডিয়া থেকে, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দিয়েছেন। কিন্তু তারপরেও যদি কেউ ভারতীয় জনতা পার্টির কোনো পতাকা হাতে নিয়ে কোনো রকম দুষ্কর্ম করার চেষ্টা করে, কাউকে রেয়াত করা হবে না। ধন্যবাদ। স্ট্রিক্টলি দল সেটাকে ডিল করবে। ধন্যবাদ সুব্রত বাবু। শাহজাহান, না দেখুন, সন্ত্রাস প্রতিনিয়ত হয়ে যাচ্ছে 2018 সালের পর থেকে আমরা দেখে এসেছি, 23 নির্বাচনের পরও হয়েছে। এবার সন্ত্রাসের বিরোধিতা করার জন্য তো আমাদের লড়াই। আমরা চাই না রাজনীতিটা হোক আদর্শগতভাবে, রাজনীতি হোক একটা মতাদর্শের উপর ভিত্তি করে, কারণ রাজনীতিতে হার জিত আছে নিশ্চিতভাবে, কেউ জয়লাভ করবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো যাতে হোক, সেখানে যাতে সন্ত্রাসের রাস্তাটা বেছে না নেওয়া হোক। আর বিজেপি আমাদের রাজ্যে যুবকদের হাতে কাজ না দিয়ে সন্ত্রাসের রাস্তাটা দিয়ে তুলে দিয়েছেন। কিছুদিন আগে আপনার
এই স্টোরির থেকে কিছুর দিকে আমরা যদি আরএমএস এর দিকে যাই, আমরা দেখেছি, আপনারাই সংবাদ মাধ্যম দেখেছিলেন, কাদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল। একটি ছেলে প্রকাশ্যে রাস্তায় মার খাচ্ছিল, তার স্ত্রী সদ্য সন্তান জন্ম দিয়েছে, সে তার ওষুধ আনতে গিয়েছিল, খাবার আনতে গিয়েছিল, তিনি বলেছেন নেবেন না। নিশ্চয়ই আমরা আশাবাদী, আমরা চাই যে সন্ত্রাসটাকে আমরা দমন করতে চাই। সন্ত্রাস দিয়ে রাজনীতি করা যায় না, আদর্শগতভাবে রাজনীতি হোক। ওকে, ধন্যবাদ শাহজাহান আপনাকেও। কিন্তু একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, ত্রিপুরার দুটো আসন, শাহজাহান কি ফলাফল দেখছেন? এক্সিট পোল একরকম দেখিয়েছে আমাদের, এনডিএর পক্ষে যাচ্ছে, আপনারা কি দেখেছেন? আমরা দৃঢ় বিশ্বাস করি এই রাজ্যের জনগণ তার সঠিক রায়টাই দিয়েছেন, সেখানে আমরা জয়লাভ করব। আপনারা দুটো আসনেই, পশ্চিমে জাতীয় কংগ্রেস এবং পূর্বে হ্যাঁ, ইন্ডিয়া জোট নিশ্চয়ই জয়লাভ করবে। ওকে, দুটো আসন নিয়ে সুব্রত বাবু। প্রথমত পশ্চিম আসনে ভোটের মার্জিন ঐতিহাসিক হবে। ঐতিহাসিক ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় বর্তমান সাংসদ রাজ্যসভার বিপ্লব কুমার দেবজি জয়লাভ করছেন, এবং পূর্ব ত্রিপুরা আসনেও মাননীয় প্রার্থী আমাদের কৃতি দেববর্মন মহোদয়া, উনিও জয়লাভ করছেন এবং ব্যাপক মার্জিন হবে। দুটোতেই ঐতিহাসিক মার্জিনে জয়লাভ করবেন, সেটা একেবারে নিশ্চিত বলতে পারি। কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কাজকর্ম গত 6 বছর ধরে দেখছেন, এবং 6 বছর ধরে মানুষ যে স্বস্তিতে আছেন, এবং মানুষ এই সরকারের সুশাসন সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, সরকারের উপর আস্থা রয়েছে, ভারতীয় জনতা পার্টি দলের উপর আস্থা রয়েছে, তার প্রতিফলন আগামী 4 তারিখ আপনারা দেখবেন যে দুটো আসনে, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনে আমাদের দুজন প্রার্থী অনায়াসে জিতবেন। ব্যাপক ভোটের ব্যবধানে, ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে ওনারা লোকসভায় যাবেন এবং মোদিজিকে ওনারা সহায়ক ভূমিকা পালন করবেন মোদিজি সরকারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে আমাদের সঙ্গে থাকার জন্য। সুব্রত বাবু আপনাকে ধন্যবাদ, শাহজাহান বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, 4 তারিখ 4 জুন ফলাফল ঘোষণা হবে। ফলাফল ঘোষণা হবে গণনার পর। প্রশ্ন হচ্ছে, এখন যে যার মতো করে সবাই কিন্তু আত্মবিশ্বাসী। জাতীয় কংগ্রেস আত্মবিশ্বাসী, বিজেপি আত্মবিশ্বাসী, ইন্ডিয়া ব্লক 295 পাবে নাকি 400 পার করবে এনডিএ, 370 বিজেপি একা পাবে কি? অনেকগুলো জল্পনা কল্পনা, আর দুটো রাত, মাঝখানে একটা দিন, তারপরেই 4 তারিখ সকালে কিন্তু গণনা শুরু হবে। নিউজ ভ্যানগার্ড গোটা দেশের গণনার দিকে চোখ রাখবে সকাল থেকে। তাই আপনারা চোখ রাখবেন নির্বাচনের সব খবর, গণনার সব খবর দেখার জন্য শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।